2019-এ যখন করোনা শুরু হয়েছিল, ঠিক 2019 থেকে 2020 এক বছর যেতে না যেতে দিল্লিতে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হয়তো আপনারা তখন খুবই গুরুত্ব সহকারে দেখেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমরা এতটাই অজ্ঞ এবং এতটাই শর্ট মেমোরেবল, তারা খুব সহজেই এই 4 বছর আগে মুসলিমদের উপরে সারা ভারতবর্ষে কিভাবে ঘৃণা ছড়িয়েছিল দিল্লি প্রশাসন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রশাসন এবং মোদী সরকার, সেটা আপনারা ভুলে গেছেন। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত তথাকথিত মুসলিমদের ঠিকাদারি আলেম হয়ে রয়েছে, সমাজে আলেম নামক রাজনৈতিক নেতা সেজেছে এবং তাদের অন্ধ ভক্তরা, তারা কি খবর রাখে 2020 সালে মাওলানা সাদ বলে মাকরাজের একজন প্রধানকে সঙ্গে নিয়ে 70 জনের একটি টিমকে, অর্থাৎ তবলিগি জামাতের 70 জনের একটি টিমকে 2020 সালে দিল্লি প্রশাসন অ্যারেস্ট করেছিল। কারণ দেখিয়েছিল তারা নাকি করোনা ভাইরাসকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। এই অপরাধে এই 70 জনের বিরুদ্ধে আলাদা আলাদা ধারায় 16টি এফআইআর করেছিল এবং তাদেরকে অ্যারেস্ট করেছিল। কারণ ছিল তারা নাকি করোনা কালে ওই করোনা ভাইরাসকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটি এতটাই নিম্নভাবে প্রচার করেছিল সারা ভারতবর্ষে গদি মিডিয়া, সেখানে সম্পূর্ণরূপে মুসলিমদের উপরে একটি অত্যন্ত খারাপ মনোভাব সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে এই সময় এই মিথ্যে গুজব খবরটাকে বেশি বেশি ছড়িয়েছিল এবিপি আনন্দের সুমন এবং তৎকালীন সময়ের জি 24 ঘন্টার মৌপিয়া নন্দী। আপনারা হয়তো ভুলে গেছেন, অন্ধ ভক্তরা হয়তো ভুলে গেছে, কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট এই মামলায় এই যে 16টি আলাদা আলাদা এফআইআর হয়েছিল এবং মাওলানা সাদকে বিভিন্ন থানায় বিভিন্নভাবে জেরা হয়েছিল, কালকে সুপ্রিম কোর্ট এই মামলার সম্পূর্ণরূপে নিষ্পত্তি করেছে এবং 16টি এফআইআর ধরে ধরে সুপ্রিম কোর্ট উল্লেখ করে দিয়েছে যে এই 16টি ধারার মামলা কোনোটিরই কোনো প্রকার দূর দূরান্তের কোনো প্রকার তথ্য প্রমাণ পাওয়া যায়নি, যেগুলো তাদের উপরে প্রয়োগ করা হয়েছিল। যে ধারার মামলা একটাও গ্রহণযোগ্যতা নেই বলে সুপ্রিম কোর্ট কালকের সম্পূর্ণ মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে। এখন এই যে মুসলিম সমাজের উপরে দেশের প্রশাসন, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোলে বসা বিভিন্ন প্রকার মিডিয়া, যাদেরকে আমরা হলুদ মিডিয়া বা গদি মিডিয়া বলি, তারা 2020 সালের এই দিল্লি মাকরাজের মাওলানা সাদ সহ 70 জনের উপরে এই 16টি এফআইআর নিয়ে যেভাবে সমগ্র মুসলিমকে দোষারোপ করে সমগ্র মুসলিম জাতিকে হেয় প্রতিপন্ন ঘৃণার পাত্ররূপে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল, সেটা নিয়ে সেই সময়ে মিডিয়া জগতে তোলপাড় হয়েছিল। মুসলিমদের উপরে একটা খারাপ মনোভাব দেশের মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিল। এটা গেল একটি পার্ট। কিন্তু গতকাল যখন সুপ্রিম কোর্ট সম্পূর্ণ মামলাটি ঢিসমিস করে দিয়েছে, তখন আমাদের পশ্চিমবঙ্গে শাসকের অবস্থা কি একটু আপনারা ভালো করে খেয়াল করুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা এবং পাল্টি বাবু এমএলএ, অর্থাৎ অন্য দল থেকে যারা জিতে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, এই সমগ্র নিয়ে 225 জন এমএলএ পশ্চিমবঙ্গের বিধানসভায় আছে তৃণমূলের পক্ষ থেকে এবং 29 জন লোকসভার এমপি আছে এবং 13 জন রাজ্যসভার এমপি আছে। এই বিরাট ক্ষমতাধারী একটি দলের তরফ থেকে একেবারে উঁচু থেকে নিচু পর্যন্ত আপনারা কোনো নেতার, কোনো এমপির, কোনো এমএলএর ভেরিফাইড প্রোফাইল থেকে পাবেন না যে এই দিল্লিতে ঘটে যাওয়া সমগ্র মুসলিম সমাজের উপরে নিম্ন রুচির একটি মনোভাব সৃষ্টি করা, সম্পূর্ণ ভুল কেস দিয়ে একটি ঘটনা ঘটিয়ে ফেলার পরে কালকেরে যখন সুপ্রিম কোর্ট সেই কেসের সম্পূর্ণ নিষ্পত্তি করেছে, এটা নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের টপ টু বটম কোনো নেতাও একটি পোস্ট করেনি। অথচ 2011 সালের পর থেকে আজ পর্যন্ত 30% নিশ্চিত একটি কমিউনিটির ভোট নিয়ে এই সরকার ক্ষমতায় বসে আছে। অথচ এই 30% মানুষের যারা প্রতিনিধি,
বা সমগ্র রাজ্যের যারা প্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে রয়েছে, মুসলিম সমাজের উপরে এই মিথ্যে যে ঘটনা ঘটিয়েছে বিজেপির প্রশাসন বা কেন্দ্রীয় সরকার, সেটার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের কোনো প্রতিবাদের ভাষা আপনারা একটি শব্দও খুঁজে বের করতে পারবেন না। এখান থেকে প্রমাণ হয় সম্পূর্ণ প্ল্যান মাফিক মুসলিম সমাজকে দমিয়ে দেওয়ার জন্য, মুসলিম সমাজকে পিছিয়ে রাখার জন্য কেন্দ্রীয়, আঞ্চলিক সমস্ত রাজনৈতিক দলগুলোই একই সুতোর উপরে দাঁড়িয়ে রয়েছে।